দীঘা। বাংলার মানুষের কাছে দীঘা শুধু একটা জায়গার নাম না, দীঘা মানে একটা অনুভূতি, একটা পুরনো টান যেটা বারবার ফিরিয়ে আনে। কিন্তু দীঘা এখন আর শুধু সেই পুরনো দীঘা নেই। সমুদ্র আছে সে একই বিশাল গর্জনশীল সমুদ্র, সিফুড আছে সেই টাটকা অতুলনীয় স্বাদ, অমরাবতী লেক আছে, রোপওয়ে আছে। কিন্তু এবার দীঘায় যোগ হয়েছে এমন একটা কিছু যেটা দেখলে তুমি থমকে যাবে, যেটা দেখলে বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি আসবে। দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দির এখন দীঘার নতুন পরিচয়। এখন দীঘায় আসলে শুধু সমুদ্র না, জগন্নাথ দেবের আশীর্বাদও নিয়ে যেতে পারবে। দীঘা তোমাকে স্বাগত জানাবে সবসময়, সমুদ্র তোমার জন্যই ঢেউ তুলবে। আমি এসেছি বাইকে, আমার শেরপাকে নিয়ে, কালনা থেকে নিউ দীঘা, প্রায় 240 কিলোমিটার রাস্তা। আমার সাথে আছে আমার সবসময়ের সঙ্গী রিয়া। এই এপিসোডে আছে রাস্তার গল্প, পরের এপিসোডে দীঘার সব জায়গা যেগুলো না দেখলে তোমার দীঘা সফর অসম্পূর্ণ। চলো তাহলে গল্পটা শুরু থেকে শুরু করি। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথম আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। ভোর সকাল 4টে, নিপুজি বাজারের রাস্তা এখনো ঘুমোচ্ছে, দোকানপাট বন্ধ, দু একটা কুকুর রাস্তার ধারে গুমসুটি মেরে শুয়ে আছে। আমি এখন ব্যাগ গুছিয়ে শেরপার কাঁধে ব্যাগ বাঁধছি। এই ভোরবেলায় একটা আলাদা জাদু আছে, পৃথিবী এখনো পুরোপুরি জেগে ওঠেনি। মনে হয় পুরো রাস্তাটা শুধু তোমার জন্য অপেক্ষা করছে। এবার এই লম্বা জার্নি করার জন্য শক্তি নেওয়ার পালা। মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম, তাদের পুরো জার্নি ডিটেলসটা দিলাম যাতে তারা কোনো রকম টেনশন না করেন। রিয়া আমার সাথে অনেক রাইড করেছে, ও নিজেও হেলমেট পরে রেডি। জানো, কিছু মানুষ আছে যারা তোমার যে কোনো পাগলামিতে হ্যাঁ বলে দেয়, কোনো প্রশ্ন না, কোনো অভিযোগ না। রিয়া সেই মানুষ। আর এই একটা কারণে হয়তো আমার কাছে এই জার্নিগুলো এত স্পেশাল। শেরপার ইঞ্জিন চালু হলো, সেই চেনা আওয়াজটা যেটা শুনলেই বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে। এই বাইকটা শুধু একটা যানবাহন না আমার কাছে, এটা আমার সঙ্গী। কত রাস্তা একসাথে পেরিয়েছি, কত ভোর একসাথে দেখেছি। আবারও একটা নতুন জার্নি, একটা নতুন ডেস্টিনেশন। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 6 ঘন্টা মতো। আমরা বাড়ি থেকে বেরোলাম 4:10 নাগাদ। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 11টা থেকে 11:30-এর মধ্যে পৌঁছে যাবো আশা করছি। নিপুজি বাজার ছেড়ে বেরিয়ে পড়লাম। এই পথটা আমার চেনা, কতবার এই রাস্তা বেরিয়েছি, সকালে বিকেলে রাতে। কিন্তু ভোরের এই রাস্তাটা অন্যরকম। এই সময় গাছগুলো যেন একটু বেশি সতেজ, আকাশটা একটু বেশিই নীল, সব কিছু যেন একটু বেশিই জীবন্ত। এখন আমাদের যে কোনো গন্তব্যের প্রাথমিক কাজ পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাতে হবে। বাড়ির কাছেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নেব। আর একটা কথা, আমি যেহেতু দীঘা ট্যুরের প্রতিদিন অনুযায়ী আলাদা আলাদা এপিসোডে ভিডিও পোস্ট করব, তাই প্রতিদিনের খরচ একটা হিসেব আমি ভিডিও শেষে বলে দেবো, যাতে তোমাদের একটা আইডিয়া হয়। কালনা শহরকে পেছনে ফেলে এবার বৈদিপুরের রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে বৈচি পর্যন্ত। এখন বৈদিপুর পার করছি। ছোট ছোট বাড়িঘর পেছনে সরে যাচ্ছে, কখনো কখনো উনুনের ধোঁয়া উঠছে, কেউ কেউ ভোরে উঠে কাজে লেগে গেছেন। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় শহরের বাইরে একটা আলাদা পৃথিবী আছে, ধীর শান্ত, নিজের মতো করে বেঁচে থাকা একটা পৃথিবী।
দেখলাম কয়েকজন চাষি মাঠের দিকে হেঁটে যাচ্ছে। এখনও সেইভাবে ভোরের আলো ফোটেনি, তবু ওনারা বেরিয়ে পড়েছেন। এই মানুষগুলোকে দেখলে আমার একটা সবসময় শ্রদ্ধা লাগে। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, আর ওনারা সেই ভোরেই পৃথিবীকে সত্যি করে তোলেন। আমরা এখন বৈশির কাছে চলে এসেছি। এখানে পৌঁছানো মাত্রই দেখলাম ভোরবেলায় কিছু চায়ের দোকান খুলে গেছে, আর সেখানে কিছু চা প্রেমী কাকুরা এসে এখানে চা খেতে বসে পড়েছেন। এই ছোটো ছোটো দৃশ্যগুলো আমাদের জার্নিগুলোকে আরও স্পেশাল বানিয়ে দেয়, খুব সুন্দর লাগে। এটা বৈশি রেল স্টেশনের কাছে রেলগেট। হঠাৎ করেই জার্নির ছন্দপতন। রেলগেট খুলতে নাকি 1 ঘন্টার উপর সময় লেগে যাবে, তাই ঝটপট সময় নষ্ট না করে আবার ব্যাক করে আমরা অন্য রাস্তা ধরলাম। এতে হয়তো একটু সময় বেশি লাগলো, বাট এই রাস্তা ঢুকতেই গ্রাম বাংলার ভোরের যা বিউটি দেখতে পেলাম, এর জন্য এর থেকে অনেক বেশি রাস্তা ঘুরতে আমি রাজি। এখন উঠলাম দিল্লি রোডে। এই রোডটা বর্ধমান শহরকে কলকাতার সাথে জুড়েছে। আর এখন বৈশি পেরিয়ে হরলের দিকে যাচ্ছি। আর ঠিক সেই সময় সূর্য উঠল। জানো, সূর্যোদয় আমি অনেক কবার দেখেছি, কিন্তু বাইক চালাতে চালাতে দিগন্তের ওপর থেকে সূর্য উঠতে দেখা, এটা একটা আলাদা অনুভূতি। মনে হয় পুরো পৃথিবীটা নতুন করে জন্ম নিচ্ছে, আর তুমি সেই পৃথিবীর একটা অংশ। জাস্ট গাড়িটাকে এখানে পার্ক করলাম, আর ঠিক তার পেছন থেকেই এরকম সকালের সূর্যোদয় দেখতে পাচ্ছি। এখানে সুন্দর একটা গ্রাম্য প্রকৃতি, আর তার মাঝখান থেকে এরকম জাস্ট সূর্যোদয় উঠছে। এখানে এই যে সানরাইজ হচ্ছে, আর এরকম একটা নেচার বিউটি রয়েছে, জাস্ট কল্পনা করে। আমি তো ভেবেছিলাম আজকে এরকম সানরাইজ দেখতেই পাবো না, কারণ রাতেও বৃষ্টি হয়েছে, আর আজকেও বৃষ্টি হওয়ার কথা। আজকে 7 তারিখ। আর ঠিক এরকম যদি আমি ক্যামেরা ঘোরাই, তোমরা ঠিক এর পেছনে চাঁদও দেখতে পেয়ে যাবে। আর এখানটা এরকম গাছ রয়েছে একটা, আর তার ঠিক আশেপাশে প্রচুর পাখি আছে। তোমরা এখানেও দেখতে পাচ্ছ রাস্তার ওপর পাখি রয়েছে, তো সেই জিনিসটা উপভোগ করছি এখানে। আর এই নেচার বিউটি রয়েছে ঠিক আমার সামনে। কিছুক্ষণের মধ্যেই সোনালি আলো ছড়িয়ে পড়লো রাস্তার ওপর। দুপাশের মাঠগুলো যেন সোনা হয়ে গেল। শেরপার শৈলে সে আলো পড়ে চকচক করছে। পেছন থেকে রিয়া বলে উঠল, এত সুন্দর। আমি কিছু বললাম না, একটু স্পিড বাড়ালাম, আর এই মুহূর্তটা বেশি করে উপভোগ করতে চাইলাম। হরলের এই রাস্তাটা আমার বেশ প্রিয়। এখানে রাস্তাটা একটু সরু, দুপাশের গাছের সারি, গাছের ফাঁক দিয়ে সকালের আলো রাস্তার ওপর পড়ে, ছায়া আর আলোর খেলা করে। এমন রাস্তায় যখন বাইক চালাই মনে হয় সিনেমার ভেতরে ঢুকে গেছি। রিয়া আমার পিঠে মাথা রেখেছে, সে হয়তো একটু ঘুমিয়ে পড়েছে। আমি সেটা টের পাচ্ছিলাম, আর সেই অনুভূতিটা ভাষায় বলার মতো না। কিছু অনুভূতি থাকে যেগুলো ক্যামেরায় ধরা যায় না, শুধু বুকের ভেতর তুলে ধরতে হয়। এই বাজারটা পেরোলেই NH-90 ধরতে পারবো, জাতীয় সড়ক 19। কলকাতা থেকে মেদিনীপুর হয়ে এগিয়ে গেছে অনেক দূর। এই রাস্তায় প্রতিদিন কত মানুষ চলাচল করে, কেউ কাজে, কেউ বাড়িতে ফেরে, আবার কেউ যাত্রা শুরু করে নতুন কোথাও। আর আমরাও বেরিয়ে পড়েছি শেরপাকে নিয়ে সমুদ্রকে কাছ থেকে উপভোগ করতে। হাইওয়েতে উঠলাম। আহা, এই অনুভূতিটা! এই চওড়া রাস্তা, কোনো বাধা নেই, কোনো জ্যাম নেই। শেরপা যেন পাখা মেলে দিল। বাইকের স্পিড হালকা বাড়িয়ে দিলাম। সকালের হালকা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগছে। হেলমেটের ভেতর দিয়েই সেই হাওয়ার শব্দ পাচ্ছি। হাইওয়েতে বাইক চালানোর একটা আলাদা মুক্তির অনুভূতি আছে। মনে হয় সব কিছু পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ, চিন্তা নেই, ভয় নেই, শুধু সামনের রাস্তা। এই সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আর এইসব অনুভূতির মধ্যেও সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। রাইডিংয়ের সমস্ত সেফটি গিয়ার পরে রাইড করা দরকার। নিজেদের সুরক্ষিত রাখা সবচেয়ে দরকারি। NH-90 বা যে কোনো হাইওয়েতে সবসময় বড় বড় ট্রাকের সারি থাকে। এই ট্রাকগুলো দেখলে আমার একটা কথা সবসময় মাথায় আসে, এই ট্রাকের ড্রাইভাররা
এরা কত একা থাকে রাস্তায়, রাত দিন চলে, পরিবার থেকে অনেক দূরে। এই সমস্ত মানুষগুলোর জন্য এই রাস্তাটাই সংসার। যে কোনো জায়গায় ট্রাভেল করলে এভাবেই অনেক অজানা মানুষের সাথে দেখা হয়। তাদের মুখের দিকে দেখলে অনেক কিছু বোঝা যায়। হয়তো তাদের সাথে কথা বলা হয় না, কিন্তু এর মধ্যে থেকেও অনেক কিছু শেখার আসে। তাদের ধৈর্য, তাদের সংগ্রাম, তাদের জীবনযাপন। সিঙ্গুর, এই নামটা উচ্চারণ করলেই বাংলার ইতিহাসের একটা বড় অধ্যায় মনে পড়ে। এই মাটির জন্য এলাকায় কত আন্দোলন হয়েছে, কত মানুষ রাস্তায় নেমেছে, সেই গল্প আমরা কম বেশি সকলেই জানি। আজ সেই জমিগুলোতেই আবার ফসল ফলছে, চাষিরা আবার কাজ শুরু করেছেন। সময়ের সাথে সাথে স্থিতিশীল হয়ে যায় সব কিছুই। মাটির একটা স্মৃতিশক্তি আছে বলে মনে করি আমি। এই মাটি সব মনে রেখেছে, আন্দোলনের কথা, লড়াইয়ের কথা। তারপরেও প্রতি বছর ফসল দেয়, জীবন এগিয়ে যায়। এই দৃশ্যটা দেখে মনে একটা শান্তি লাগে। কলকাতার হাওড়া শহরকে বাঁ সাইডে রেখে আমরা এখন এগোচ্ছি ডানকুনির দিকে। এখন আমরা চলে এসেছি আমাদের জার্নির প্রথম টোল প্লাজাতে। হাইওয়েতে এই টোল প্লাজাগুলো যেন টোটাল জার্নির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই টোল প্লাজাগুলি দেখতে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি বাইক নিয়ে, তাই সাইডের রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম খুব সহজেই। ভোর সকাল থেকে বাইক রাইড করছি, এখন মনটা একটু চা চা করছে। আর তাছাড়া চা না হলে সকালের জার্নিটা পুরো হয় না। রাস্তার ধারে ছোটো ছোটো চায়ের দোকানগুলো, এগুলো আমার কাছে অনেক স্পেশাল। এখানে কোনো এসি নেই, কোনো ফ্যান্সি ডিকর নেই। আছে একটা মাটির উনুন, একটা পুরনো কেতলি, তার সামনে কয়েকটা টুল, ব্যাস। কিন্তু এই দোকানের চায়ের যা স্বাদ, তা কোনো বড় রেস্টুরেন্টে পাওয়া যায় না। এই চায়ের মধ্যে আছে রাস্তার গল্প, হাওয়ার গন্ধ আছে। রিয়া হাতে চায়ের কাপ নিয়ে বলল, এখানে এত ভালো চা কিভাবে হয়? আমি বললাম, কারণ এটা রাস্তার চা। রাস্তার চায়ে একটা আলাদা জাদু আছে। একটা নতুন জার্নি, একটা নতুন ডেস্টিনেশন। আর এই চায়ের কাপ হাতে নিয়ে সংক্ষিপ্ত কথোপকথন, এর মধ্যে একটা গভীর বিশ্বাস আছে। সেটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু আমি বুঝলাম। চা শেষ, বিশ্রাম শেষ, শেরপা আবার ডাকছে। চলো আবার এগোনো যাক সামনের দিকে। ডানকুনি এলাকা একটু জঞ্জট, শিল্পাঞ্চল বলে ট্রাকের চলাচল বেশি। এখানে একটু সময় লাগলো, কিন্তু আমি কখনো ট্রাফিকে বিরক্ত হই না। কারণ এই সময়টা আশেপাশে তাকানোর সুযোগ হয়, মানুষজনকে দেখার সুযোগ হয়। এই রাস্তাতেই দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, স্কুলের ব্যাগ পিঠে। প্রথমে আমাদের দিকে তাকালো, তারপর শেরপার দিকে। সে হয়তো মনে মনে স্বপ্ন দেখছে একদিন এভাবেই বেরিয়ে পড়বে। ছোটবেলায় আমিও এভাবেই বাইক দেখলে মুগ্ধ হয়ে যেতাম। আলমপুর পেরিয়ে পাঁচটার দিকে এগোচ্ছি। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ছে। সামনের রাস্তা এখন আগে থেকে অনেকটাই ওপেন হচ্ছে। আর এর মধ্যে শ্বাস নেওয়ার একটা আলাদাই মজা। জানো, শহরে থাকতে থাকতে আমরা এটাই ভুলে যাই। খোলা আকাশে শ্বাস নেওয়াটা কত ভালো লাগতে পারে। পরিষ্কার হাওয়া, খোলা মাঠ, আকাশ, এগুলো আমাদের জন্মগত অধিকার ছিল। কিন্তু শহর আমাদের একটু একটু করে অনেক দূরে নিয়ে গেছে। তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয়, নিজেকে ফিরে পেতে, নিজেকে আরো ভালো করে জানতে। বাগনান, এই এলাকাটা আসলেই একটা আলাদা অনুভূতি হয়। কারণ এখান থেকেই নদীর সান্নিধ্য টের পাওয়া যায়। হাওয়ার মধ্যে একটা ভেজা ভেজা গন্ধ পাওয়া যায়। এখানে মাটি একটু বেশি সতেজ, বেশি সবুজ। বাংলার নদীগুলো, এগুলো শুধু জলের স্রোত নয়, এগুলো বাংলার আত্মা। দামোদর, রূপনারায়ণ, হুগলি,
প্রতিটা নদীর নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব গল্প আছে। এই নদীর ধারে যে গ্রামগুলো গড়ে উঠেছে সেগুলো নদীর মতনই বহমান, প্রজন্মর পর প্রজন্ম ধরে একই জায়গায় বেঁচে আছে, ভালোবেসে আছে। আর এখন আমরা কোলাঘাট ব্রিজ, বাইকটা থামালাম। এখানে না থামলে একটা বড় ভুল হয়ে যেত। রূপনারায়ণ নদী এত বিস্তৃত, এত শান্ত, জলের ওপরে সকালের আলো পড়ে চকচক করছে। দূরে জেলেদের নৌকো, কোথাও একটা পাখি ডাকছে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে রেল লাইন। টোটালি একটা সিনেমেটিক ভাইব আছে এখানে। এই দৃশ্যটা সামনে দাঁড়ালে ভাষা হারিয়ে যায়। এই নদীগুলো কত যুগ ধরে এভাবেই বইছে, কত মানুষের জন্ম দেখেছে, কত মানুষের মৃত্যু দেখেছে, কত হাসি, কত কান্না, কত গল্প বুকে নিয়ে চলছে এই জল। রিয়া ব্রিজের রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে আছে। আমি ওকে দেখছি, আর নদী নদী হয়তো আমাদের দুজনকেই দেখছে। এই মুহূর্তটা ক্যামেরায় ধরছি, কিন্তু যেটুকু ধরা গেছে সেটুকু শুধু ছবি। আসল অনুভূতিটা আমাদের দুজনের। এই সুন্দর সিনেমেটিক দৃশ্যটা দেখে আমরা এবার রওনা দিলাম সামনের দিকে। কোলাঘাট পেরোনো মানে এবার আমরা সত্যিই সমুদ্র পথে। মনটা কেমন একটা হালকা হয়ে গেল। কোলাঘাট পেরিয়ে যখন এগোলাম, রাস্তা হঠাৎ বদলে গেল, আর সামনে খুলে গেল এক অন্য বাংলা। দুপাশে সবুজ। এই সবুজটা দেখলে মনে হয় পৃথিবীতে এখনো অনেক সবুজ বেঁচে আছে। শহরে থাকতে থাকতে আমরা এই সবুজটা ভুলে যাই। কংক্রিটের জঙ্গলে এই রং নেই, কিন্তু এই রাস্তায় এলে চোখ জুড়িয়ে যায়। এই মুহূর্তে স্পিড আরও কমিয়ে দিলাম। আর কিছু রাস্তা আছে যেখানে দ্রুত পেরোতে নেই। এই রাস্তা উপভোগ করতে হয়। প্রতিটা গাছ, প্রতিটা ছায়া, এগুলো তোমার জার্নির একটা পার্ট। এগুলো দেখতে দেখতে যেতে হয়। রিয়া পেছনে চুপ করে বসে আছে। সে হয়তো এই সবুজ ল্যান্ডস্কেপটা উপভোগ করছে। কিছু মুহূর্ত কথা না বলে শুধু উপভোগ করতে হয়। আর তখনই সামনে দেখলাম টোল প্লাজা। এটা আমার জার্নির সেকেন্ড টোল প্লাজা। জানো, টোল প্লাজা দেখলে অনেকে বিরক্ত হয়, জামে আটকে যাওয়া, ফোর হুইলারের ক্ষেত্রে টাকা দেওয়া। কিন্তু আমার কাছে টোল প্লাজা মানে গন্তব্যের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। প্রথম টোল পেরিয়েছিলাম যখন, তখন মনে হয়েছিল যাত্রা শুরু হলো। দ্বিতীয় টোল পেরোনোর সময় মনে হলো দীঘার আরও কাছে চলে এলাম। এই ছোট মুহূর্তটা, এগুলো রাস্তার গল্পের একটা অংশ। বড় বড় দৃশ্য মনে থাকে, কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলো, টোলে পার হওয়া, চা খাওয়া, রাস্তার ধারে থামা, এগুলো আরও জার্নির গল্প তৈরি করে। সামনেই তমলুক, প্রাচীন তাম্রলিপ্ত ইতিহাসের শহর, আর তার দিকে এগিয়ে যাচ্ছে শেরপা। আর তার আগে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াবো। তো আমরা এখন আছি পূর্ব মেদিনীপুরের খঞ্চি নামে একটা জায়গা, মানে দীঘা থেকে আমরা 90 থেকে 92 কিলোমিটার দূরে আছি। আর এখন এখানে হালকা করে টিফিন করে নেবো। আমরা এখন এখানে খাবো হচ্ছে ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা টিফিনটা করি, অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিলো। তো এরপরে আর কোথাও দাঁড়ানোর প্রোগ্রাম নেই, ওই জন্য এখানে হালকা করে টিফিনটা করে নিচ্ছি। তো এবার হালকা করে টিফিনটা করি। এখানে একটা মিষ্টি দোকানে দাঁড়ালাম, তো আমাদের মিষ্টি দোকানের লোকেশনটা একবার দেখাই। এটা একটু ওই জন্য নরম টাইপ একটু বেশি। আমাদের ওখানে একটু খাস্তা, একটু ভাজা বেশি হয়। এটা একটু অন্যরকম, ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, যেটা যেখানে চলে আর কি।
তমলুক, তাম্রলিপ্ত। হ্যাঁ, এই তমলুকেরই প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। খ্রিস্টপূর্ব কাল থেকে এই শহরে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এই মাটির ওপর দিয়ে হেঁটে গেছেন চীনা পরিব্রাজক হিউনেস সাং। এই বন্দর থেকে জাহাজ ছেড়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। আজ সেই বন্দরের কোনো চিহ্ন নেই, কিন্তু মাটির নিচে নিশ্চয়ই সেই ইতিহাস ঘুমিয়ে আছে। এই তমলুকেই আছে গর্ভগৃহ মন্দির। ইচ্ছে ছিল আজ যাওয়ার পথে মন্দির ভিজিট করার, বাট আমার কাছে টাইম খুব কম থাকার জন্য ভিজিট করলাম না। তবে নেক্সট টাইম নিশ্চয়ই যাব। মা গর্ভগৃহের কাছে আশীর্বাদ চাইলাম যাতে এই সফর সুন্দর হয় আর নিরাপদ হয়। ঈশ্বরের ওপর বিশ্বাস থাকুক বা না থাকুক, এই প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা আলাদা শক্তি অনুভব করা যায়। হয়তো এটা ইতিহাসের শক্তি, বা হয়তো এটা বিশ্বাসের শক্তি। নন্দকুমার পেরিয়ে খেজুরির দিকে যাচ্ছি, আর এখানে প্রথমবার মনে হলো সমুদ্র কাছে। কেন? কারণ এখানকার হাওয়াটা বদলে গেছে। এই হাওয়ায় একটু নোনা গন্ধ মিশে আছে। এই গন্ধটা যারা সমুদ্রের কাছে বড় হয়েছে তারা চোখ বন্ধ করলেই বলতে পারবে কখন সমুদ্র আসছে। রিয়া হঠাৎ বলল, এই হাওয়ায় একটা আলাদা গন্ধ আছে না? আমি হাসলাম, বললাম, সমুদ্রের গন্ধ। ও একটু নিঃশ্বাস নিল গভীরভাবে, বলল, অদ্ভুত সুন্দর। তো জার্নি করলে যেটা খুব ইম্পর্টেন্ট রাস্তায় অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আখের রস। প্রায় চলেই এসেছি, আর এখান থেকে 50 কিলোমিটার মতো বাকি আছে। তো একটু আখের রস খেয়ে একটু তৃপ্তি করি, শরীরটা একটু ঠান্ডা হোক। আর এখন ওয়েদার হালকা মেঘলা হয়ে আছে, তবে কিন্তু গরম আছে। তো যাচ্ছি সামনে দীঘার দিকে, আর যাওয়ার পথে আখের রস একটু খেয়ে নিলাম। তো আখের রস খাওয়া কমপ্লিট করি, দিয়ে মোটো ব্লগিং সেটাপে গিয়ে আবার গল্প হচ্ছে। কিছু চেকিং হয়, সেরকমই আমাদের দাঁড় করালো। দিয়ে ডকুমেন্টস বলতে এখানে ড্রাইভিং লাইসেন্সটা চেক করলো, দিয়ে স্যার আবার ছেড়ে দেবেন। তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা তোমাদের ক্যারি করতে হবে, আর তার সাথে গাড়ির ডকুমেন্টস সাথে রাখা ভালো। কাথি, মেদিনীপুর জেলার এই শহরটা দীঘার গেটওয়ে বলা চলে। এখান থেকে দীঘার বেশি দূরে নয়। রাজনৈতিক দিক থেকেও এই জেলার নাম লোকমুখে খুব বিখ্যাত। সামনেই রাজ্যসভার ভোট,
তাই প্রচার চলছে চোর কদমে। আর সেই দৃশ্য রাস্তায় প্রায়শই চোখে পড়ল। রামনগর পেরোচ্ছি, আর এখন রাস্তাটা সত্যি অন্যরকম। দুপাশে ঘন গাছ, রাস্তার ওপরে গাছের ছায়া, মাঝে মাঝে আলো আসছে গাছের ফাঁক দিয়ে, যেন কেউ আলো ছড়িয়ে দিচ্ছে। এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল জীবনটা এরকম হলে ভালো হতো। সামনে অজানা গন্তব্য, পাশে প্রিয় মানুষ, আর মাথার ওপর গাছের ছায়া। কিন্তু জীবন রাস্তার মতো সহজ না। রাস্তা শুধু সামনে এগোতে হয়, আর জীবনে ওপরে নিচে ডায়ে বায়ে সব দিকে সামলাতে হয়। তাই হয়তো এই রাস্তাগুলো এত ভালো লাগে, কারণ এখানে সব কিছু সহজ। আর তখনই দেখতে পেলাম দীঘার সেই বিখ্যাত গেট। বুকের ভেতর কিছু একটা হলো। এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, শুধু বলতে পারি এটা খুশির চেয়ে অনেক বড় কিছু। এটা সেই অনুভূতি যেটা তখন হয় যখন তুমি অনেক পথ পেরিয়ে একটা গন্তব্যে পৌঁছাও। ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি। এটা হচ্ছে দীঘার এন্ট্রি গেট, আর এটা এখন ক্রস করছি। নিপুজি বাজার থেকে বেরিয়েছিলাম ভোর সকাল 4টে, আর এখন বাজে দুপুর 12টা। প্রায় 7 ঘন্টা, 240 কিলোমিটার। কিন্তু এই 7 ঘন্টায় যা পেলাম সেটা শুধু কিলোমিটারে মাপা যায় না। শেরপাকে থামালাম, হেলমেট খুললাম। রিয়া পেছন থেকে বলল, পৌঁছে গেলাম? আমি বললাম, পৌঁছে গেছি। ও হাসলো। এই হাসিটার জন্যই এই 240 কিলোমিটার পথ পাড়ি দেওয়া। সমুদ্রের দিকে হাঁটলাম, আর তারপর সমুদ্র। প্রতিবার সমুদ্র দেখলে একটা কথাই মনে হয়, এই পৃথিবীতে এত বড় কিছু আছে, আর আমরা কত ছোট। সমুদ্রের সামনে দাঁড়ালে অহংকার থাকে না, রাগ থাকে না, চিন্তা থাকে না, শুধু থাকে একটা বিশাল শান্তি। ঢেউ আসছে একটার পর একটা, থামছে না, কোনোদিনও থামেনি, কোনোদিনও থামবেও না। এই ধারাবাহিকতার সামনে আমাদের সমস্যা কত ছোট মনে হয়। তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। এখন হোটেলে এন্ট্রি করব গিয়ে, আর কোন হোটেলে থাকছি আর সমস্ত ডিটেলস পরের এপিসোডে থাকবে। তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি। তো এই এপিসোডটা আমি এখানেই শেষ করব। তোমাদের কীরকম লাগলো আমার সাথে এইভাবে ভার্চুয়ালি দীঘায় এসে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর পরের এপিসোডে অপেক্ষায় থেকো। আর পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, কথা হচ্ছে আবার পরের এপিসোডে। নিপুজি বাজার থেকে নিউ দীঘা, একটা রাস্তা, একটা বাইক আর দুটো মন। এই জার্নিতে কোনো বড় অ্যাডভেঞ্চার ছিল না, কোনো বড় বিপদ ছিল না, কোনো নাটকীয় মোড় ছিল না। ছিল শুধু রাস্তা, হাওয়া আর দুজন মানুষের নীরব সঙ্গ। কিন্তু এটুকুই কি যথেষ্ট না? আমার মনে হয় এটুকুই সবচেয়ে বেশি। পরের এপিসোডে দেখব দীঘার সমস্ত ট্যুরিস্ট স্পট, সেই দীঘা যেটা হয়তো তুমি আগে দেখোনি। অফবিট কিছু জায়গা, স্থানীয় মানুষজনের সাথে কথা, আর সমুদ্রের সেই রূপ যেটা শুধু সকাল আর সন্ধ্যের সময় দেখা যায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাও, আর কমেন্টে বলে যাও তোমার কোনো প্রিয় জার্নির কথা, কোনো রাস্তার কথা। সেটা শেয়ার করো, কারণ রাস্তার গল্প একা বলার নয়, রাস্তার গল্প সবার। সাবস্ক্রাইব করে রাখো ট্রাভেল উইথ মিল্টনকে। পরের এপিসোডে আবার কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।